দেখবো অবজেক্ট, পাইথন অবজেক্ট। তো পাইথন অবজেক্ট একটু দেখে নেই। আমি এইভাবেই রাখি, কারণ এইভাবে রাখলে আমি প্রোগ্রামের দিকেও যেতে পারি মাঝে মাঝে, রান স্লাইডটা রান মোডে না রেখে আর কি। একটু রেডি করে রাখি। ওকে, তাহলে আগে প্রথমে আমাদের জানতে হবে যে কোনো, শুধু পাইথন না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস কি আর অবজেক্ট কি। আমরা যদি ক্লাস হিসাবে আরেকদিন বলেছিলাম, সেটা হচ্ছে যে জাস্ট একটা স্ট্রাকচার, একটা ডেমো। তো এটাকে আমরা বলি টেমপ্লেট, ঠিক আছে? তো ক্লাস হচ্ছে আসলে একটা টেমপ্লেট, যেমন এই গাড়ির টেমপ্লেটটা হচ্ছে এটা, হ্যাঁ। তো এই গাড়িকে আরো ফ্যাক্টরিতে নিয়ে আরো চেঞ্জ করে, এটা সেটা যোগ করে, এক এক ধরনের ভিন্ন ভিন্ন ধরনের জিনিস যোগ করে ভিন্ন ভিন্ন ধরনের গাড়ি হইতে পারে। তাহলে এই টেমপ্লেট থেকে একটা গাড়ি বানানো, যে গাড়িটা বানাবো সেটা হচ্ছে অবজেক্ট। আর তাইলে একই টেমপ্লেট থেকে অনেক গাড়ি, অনেক রকমের গাড়ি বানানো যাবে। তাহলে এখানে টেমপ্লেটটা হচ্ছে ক্লাস। আর অনেক ধরনের গাড়িগুলি হচ্ছে, প্রত্যেকটা গাড়ি হচ্ছে এক একটা অবজেক্ট। তো আমরা যে ফ্যাক্টরিতে এটা বানাবো সেটাকে আমরা অ্যাকশন গুলিকে আমরা অনেক সময় কনস্ট্রাক্টর বলি। তো আমরা কনস্ট্রাক্টর নিয়ে আরেকটা আলোচনা করবো, তখন দেখবো এটার সাথে মিলে কিনা। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখন জানা হচ্ছে ক্লাস আর অবজেক্ট। ক্লাসটা হচ্ছে একটা টেমপ্লেট, একটা স্ট্রাকচার, একটা টেমপ্লেট তো বুঝেনি আপনারা, হ্যাঁ। আর অবজেক্ট হচ্ছে সেই টেমপ্লেট থেকে যা বানাবো সেটা। প্রোগ্রামিং এ আমরা সব সময় একটা টেমপ্লেট তৈরি করে রাখি। যেমন ধরেন এখানে টেমপ্লেটটাকে ক্লাস বলা হয়। যেমন পাইথন প্রোগ্রামিং এ নিয়ম হচ্ছে যে কোনো টেমপ্লেট বা ক্লাস যদি তৈরি করতে হয়, সেই ক্লাস এবং তার নামটা দিতে হয় কোলন দিয়ে। কোলন তো পাইথনের নিয়ম, কোলন দিয়ে। যতক্ষণ পর্যন্ত এই এই জায়গায় এক্স এই সোজা না লিখবো, ততক্ষণ পর্যন্ত ক্লাসটা শেষ হবে না। তো ক্লাস এই জায়গায় গিয়ে শেষ হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড এই জায়গায় গিয়ে শেষ হয়েছে। একটু ভালো করে খেয়াল করলে দেখব, এখানে ক্লাসের নামটা হচ্ছে মাই ক্লাস। আর এখানে আই ক্যাল টু একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, তাহলে আই একটা ভেরিয়েবল, এটাকে ক্লাস ভেরিয়েবল বলতে পারি, ঠিক আছে? কেউ কেউ বলে ডেটা মেম্বার, ক্লাস মেম্বার আর কি, ডেটা। কারণ ক্লাস মেম্বার সেই, ডেটা মেম্বার সেই যে মেম্বারটা ডেটা ধারণ করতে পারে, তাকে ডেটা মেম্বার বলে। আর এখানে এটা একটা মেম্বার, ঠিক আছে? কিন্তু এই মেম্বারটাকে বলা হয় মেথড। কেন মেথড? ফাংশন। এই আমরা যেরকম ফাংশন শিখেছি এর আগে, ফাংশন হচ্ছে কি, প্রোগ্রামের মধ্যে চুপ করে বসে থাকে, যখন তাকে কল করা হয় তখন সে কলিত হয়, যখন সে সে তখন কাজ করে, সেটা হচ্ছে ফাংশন। আর এখানে ওইরকম একটা ফাংশন, যদি যে কোনো কাজ, এখানে একটা কাজের জন্য ফাংশন হইতে পারে, এখানে অনেক অনেক কয়েকটা কাজ, একটা আউটপুট হইতে পারে পরে কয়েকটা কাজ শেষে। তো এই ফাংশন যদি ক্লাসের আন্ডারে থাকে, তখন এই ফাংশন গুলিকে বলা হয় মেথড, ঠিক আছে? আর ফাংশনের ভিতরে প্যারামিটার এমনি কিছু না থাকলে আমরা সেট লিখে রাখি, মানে এই ফাংশনেরই প্যারামিটার। এখন দেখেন এই পুরো ক্লাসটা, এখন হচ্ছে এই পুরো ক্লাস মাই ক্লাসটা হচ্ছে
ডেটা মেম্বার এবং ফাংশন তথা এটার নাম হচ্ছে মেথড। ফাংশন তথা মেথডের সমন্বয়ে তৈরি। এটাও চুপ করে থাকে প্রোগ্রামের মধ্যে, কিচ্ছু বলে না ফাংশনের মধ্যে। তাহলে এই ফাংশনেরও বাপ এটা, ঠিক না? তো এটা চুপ করে থাকে। যখন আমি, এটা একটা টেমপ্লেট, যখন আমি বলবো এই টেমপ্লেটের মতো করে একটা এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, মানে হচ্ছে যে এর ভিতরে যে দুইটা ভেরিয়েবল ছিল, একটা ছিল ডাটা মেম্বার, একটা ছিল মেথড। এখন বললাম এটার নাম হচ্ছে মাই ক্লাস টেমপ্লেট, মানে বা মাই ক্লাস। ক্লাস, ক্লাসের নাম হচ্ছে মাই ক্লাস। এটার মতো যদি আরেকজনকে ডিফাইন করি, এক্স কে ডিফাইন করি, এক্স অটোমেটিক আই নামক একটা ডাটা মেম্বারের মালিক হয়ে যায়, এক্স অটোমেটিক এফ নামক একটা ফাংশনের মালিক হয়ে যায়, যার কারণে এক্স কে আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট এক্স ডট আই ডট দিয়ে, হ্যাঁ, প্রিন্ট এক্স ডট এফ। হ্যাঁ, তখন এক্স ডট এফ যখনই কল করা হয় তখন সে করে কি, এক্স ডট এফ, এক্স তো একটা টেমপ্লেট থেকে আসছে, এই টেমপ্লেট থেকে আসছে, এক্স এর একটা এফ আছে, এফ যখন হয় কি হ্যালো ওয়ার্ল্ড সে পায়, এখানে এখানে যখন হ্যালো ওয়ার্ল্ড পায় তখন সে প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি খুব সংক্ষেপে এইরকম একটা এই ফাংশনটা যদি আমি লিখি, এই ফাংশনটা যদি লিখি জাস্ট ছোট করে নিউ ফাইল, তাহলে ক্লাস মনে করি এমসি, ক্লাস এমসি। হ্যাঁ, তো আমরা এখানে এখানে জাস্ট লিখি, এখানে কি লিখবো, আমাদের কি লেখা ছিল, এখানে কোলনটা কোথায় ছিল, এই মুহূর্তে আমার তো এইগুলি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমরা এই জায়গায় সেলফটা এখানে ফাংশনের ভিতরে হবে। তাহলে এখানে মনে করি আই ইকুয়াল টু 12, একটা ডাটা মেম্বার রাখলে রাখলাম, না রাখলে নেই। তারপরে ফাংশনটা লিখে কিভাবে কল করতে হয়, ফাংশন এফ নাকি এফইএনসি, মনে নাই তো? ডিফাইন ও ডিফাইন ডিইএফ ফাংশন। এটার মধ্যে কোনো প্যারামিটার রাখলাম না, জাস্ট সেলফ থাকুক। এটাকে যদি আমি জাস্ট একটা বলি যে প্রিন্ট, এখানে যদি বলি যে প্রিন্ট, শুধু এখানে আমি প্রিন্ট রাখলাম, প্রিন্ট বলবো যে ইনভার্টেড কমার মধ্যে যদি রাখি হ্যালো প্লাস, হ্যালোর মধ্যে একটু গ্যাপ দেই, প্লাস 12। এখন এখন সে কি হ্যালো 12 প্রিন্ট করবে আশা করছি। একটা ফাংশন, একটা ক্লাস তৈরি হয়ে গেল, ক্লাসের টেমপ্লেটটার নাম হচ্ছে এমসি। এখন আমার প্রোগ্রাম এটা এই অংশটুকু কেন চুপ করে বসে থাকবে, যদি এটাকে ব্যবহার করি তাহলে সে ব্যবহৃত হবে। তাহলে আমি যদি বলি এক্স ইকুয়াল টু এমসি, একটা ফাংশনের নাম, ক্লাসের নাম এমসি, তাহলে এক্সটা এমসির মতো হয়ে গেল। তার মানে এমসি একটা ক্লাসের নাম ছিল, একটা ক্লাস ছিল যেটার মধ্যে একটা ডেটা মেম্বার আছে, একটা ফাংশন আছে, ফাংশনটাকে বলা হয় মেথড। তাহলে এই ফাংশন, এটাকে সেভ করি, সেভ না করলে চালাও আসবে। হ্যাঁ, সেভ, এটা ডাটা মেম্বার হচ্ছে পাইথন, সেভ করব হচ্ছে পাটোয়ারি পাইথন ব্র্যাক, তারপর হচ্ছে ক্লাস কি দিব, এটা হচ্ছে ক্লাসের অবজেক্ট। তাহলে ক্লাস উইথ ডেটা মেম্বার, ওকে, নাম দিয়ে দিলাম। এখন আমরা এটাকে যদি কালার এসে গেছে, এখন আমি যদি এটাকে সিম্পল রান করি তাহলে কিছুই আসবে না, কারণ কি একটা ডাটা মেম্বার এক্স একটা মেম্বার, মানে এক্স একটা ডাটা ইয়া হইলো কি জানি, এক্স এক্স একটা ক্লাস কল করে টেমপ্লেটের মতো করে এক্স হয়ে গেল। তাইলে এক্সটাকে কি বলা হয়, এক্সটা হচ্ছে এখানে অবজেক্ট, একটা অবজেক্ট,
ঠিক আছে? স্যার উপরে এমসি স্যার এর ক্লাস পাশে কি ডিফাইন ব্র্যাকেট হয় নাই হবে? স্যার, ক্লাস ডিফাইনে ব্র্যাকেট থাকবে না, কোন ব্র্যাকেট? এই ব্র্যাকেট? স্যার উপরে উপরে উপরে। স্যার। তাইলে তাইলে আর স্যার হ্যালো এর সাথে তো 12 হবে না স্যার, কোন জায়গায়? স্যার প্রিন্টের ভিতরে। প্রিন্টের মধ্যে? হ্যাঁ স্যার, স্ট্রিং এর সাথে ইন্টিজার স্যার। হবে হবে, এই খাতে সমস্যাটাই। দেখা যাক পরে আমরা কারেক্ট করব। হ্যাঁ, এখন ক্লাস তৈরি হইলো। ক্লাস তৈরি হওয়ার পর এখন আমি যদি ইচ্ছা করলে প্রিন্ট দিতে পারি। ক্লাস তৈরি করে প্রিন্ট যদি দেই, প্রিন্ট না দেই, জাস্ট আমি x.f কল করি, তাহলে তো x.f কল করলে কি হবে, সেটা প্রিন্ট হবে। ঠিক আছে? একটু এরর আছে নাকি এখানে? এই স্যার ইন্টিজারের সাথে স্ট্রিং তো অ্যাড হয় না, কমা দিলে হয়তো স্যার। থ্যাংক ইউ। তাইলে এখন আমার x যেহেতু একটা ক্লাস অবজেক্ট হয়ে গেল, এখানে যেই নাম আছে, যে ফাংশন গুলি আছে, মেথড আছে, সেই মেথড এক্স এর হয়ে গেল। এই জন্য আমি এখন কল করলাম একটা মেথড এক্স এর সাথে, তার কাজ তৈরি হয়ে গেল। হ্যাঁ, ওকে। এখন যদি আমি প্রিন্ট করি এক্স এবং আই, x.i যদি প্রিন্ট করি, প্রিন্ট করতে হলে তো প্রিন্ট করতে হবে। উপরেটা প্রিন্ট লিখতে হয় না, কারণ ফাংশনের ভিতরে প্রিন্ট ছিল। প্রিন্ট তাহলে এটাও আমার প্রিন্ট হবে। তাহলে আমি যদি প্রিন্ট দেখা যায় আমার 12 প্রিন্ট হবে। ইয়েস, 12 প্রিন্ট হবে। তাহলে এটাকে একটু হিজিবিজি আছে, আমি একটু এটাকে বড় করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন আসেন, যদি এখান থেকে আপনি যদি মনে করেন যে না, আমি মনে করি, আপনি যদি মনে করেন এখান থেকে রিটার্ন করবেন, রিটার্ন করলে তো আর এইভাবে কল করলে লাভ নেই। তখন আমাকে কি করতে হবে, এটা কল করলে কি রিটার্ন আসবে হ্যালো। এখন যদি আমি প্রিন্ট দিই, তাহলে যেহেতু এটা কল করলে যদি একটা রিটার্ন আসে, দেখেন প্রিন্ট যদি না দিতাম তাহলে কিন্তু কোনো এরর দেখাইতো না। রিটার্ন আসছে কিছু একটা হ্যালো, কিন্তু সেটার কোনো কাজ হইতো না। রিটার্ন আসছে, আমি ব্যবহার করি নাই। হ্যাঁ, এখন আমি যদি প্রিন্ট দেই, ব্যবহার হবে। যাক, ট্রিক্সটা বোঝানোর বিষয় আমার এটা না। আমার বোঝানোর বিষয়টা হচ্ছে যে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, সেই ক্লাসের মধ্যে মেথড ছিল, মেম্বার ছিল। এটা একটা টেমপ্লেট। যখন এটাকে ব্যবহার করব, তখন আমরা এটার মতো কারো উপর অ্যাসাইন করব ক্লাসটাকে, সেটা হয়ে গেল একটা অবজেক্ট। এই ক্লাসের যতগুলি মেম্বার ছিল, বৈশিষ্ট্য ছিল, সবগুলি এর মধ্যে থাকবে, আর সেগুলি আমরা ইয়েতে ব্যবহার করব। আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আমি ক্লাসটা ইউজ করব? ক্লাসটা ইউজ করব, এটা এক ধরনের স্ট্রাকচারের মতো। সিতে আমরা স্ট্রাকচার ইউজ করি, স্ট্রাকচার। এটা আমরা কি সিতে শুধু স্ট্রাকচার ভেরিয়েবল ইউজ করি, এখানে ভেরিয়েবল না, আরো অনেক কিছু। তাহলে এখানে হয়েছে কি, একই সাথে আমি অনেক কল করে ফেলতে পারি, অনেক ভেরিয়েবল, এবং তার যতগুলি ভেরিয়েবল কল করব, এক্স এর মতো অবজেক্ট কল করব, তো প্রত্যেকটা অবজেক্টের সাথে ওগুলি অটো তৈরি হয়ে যাবে। এখন আসেন, অটো তৈরি হয়ে যাবে, অটো ব্যবহার করতে পারবো। আবার এখানে অটো ক্যালকুলেট হওয়ার সুবিধা আছে। যখনই কল করব অটোমেটিক ওখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে কিছু জিনিস। চলেন আমরা একটু আসি। আমরা বুঝলাম পাইথনের ক্লাস এবং অবজেক্ট। আসলে এই ক্লাস এবং অবজেক্ট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই, শুধু লেখার স্টাইলের ভিন্ন। মনে করেন এখানে একটা ক্লাস তৈরি হলো, ক্লাস সিএসএস স্টুডেন্ট, ক্লাসের নাম। এখানে একটা ডাটা মেম্বার আছে, স্ট্রিম ডাটা মেম্বার। এখানে একটা ফাংশন আছে, ফাংশনটা একটা স্পেশাল টাইপ, কি ডিফাইন ইনিশিয়ালাইজ ইনিট, এই পাশে আন্ডারস্কোর, এই পাশে আন্ডারস্কোর। তো এটা এই ভেরিয়েবলটা, এই ফাংশনটা ইনিট দিয়ে নাম। এটার কাজ হচ্ছে
যখনই ক্লাস থেকে অবজেক্ট তৈরি হবে, এটাও তৈরি হয়ে যায়, এটাও ক্যালকুলেট হয়ে যায়, এটা ইনিশিয়ালাইজ হয়ে যায়। এখানে ইনিশিয়ালাইজ কি হলো, সেলফ ডট নেম, মানে এই ক্লাসের একটা ভেরিয়েবলের নাম হচ্ছে নেম, সেই নেমের ভ্যালু হবে প্যারামিটার নেম। এখানে প্যারামিটার আকারে সাপ্লাই অবশ্যই হইতে হবে। নাম অ্যাসাইন হয়ে গেল, রোলের জায়গায় রোল অ্যাসাইন হয়ে গেল। আমরা একটু ছোট্ট এক্সাম্পল দেখি। এটাকে আবার বলে কি ইনস্ট্যান্ট ভেরিয়েবল, কারণ মেথডের মধ্যে যেগুলি থাকে ওগুলি মেথড আউট হইলে সব শেষ হয়ে যায় তো অনেক সময়, এই জন্য ইনস্ট্যান্ট ভেরিয়েবল বলা হয়। আর এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল, যেটা কিনা মেথডের বাইরে আছে, ক্লাসের ভিতরে আছে, সেগুলিকে বলা হয় ক্লাস ভেরিয়েবল। এখন ডেটা মেম্বার তো আমরা জেনেছি। ইনিট নিয়ে একটু কথা বলি। ইনিট ফাংশন, ইনিট ফাংশন এখানে দেখেন একটু ইউজ করা হয়েছে ক্লাস পারসন। তো আমি এটার প্রোগ্রামে যাব না। ডিফাইন ইনিট, ওকে, নেম ইকুয়াল টু নেম, এজ ইকুয়াল টু এজ, সেলফ ডট নেম। এখন এই ফাংশনটাকে এই ক্লাস থেকে যখন আমি একটা ভেরিয়েবল তৈরি করব, তখন যেহেতু ইনিটের মধ্যে সেলফ ছাড়াও নেম এবং এইজ আছে, এই জন্য এই ক্লাস থেকে যখন কোনো অবজেক্ট তৈরি করব, তখন ওই দুইটা ভ্যালু দিয়ে দিতে হবে, ইনিশিয়াল ভ্যালু, নতুবা কিন্তু রান করবে না, এরর। হ্যাঁ, ওই দুইটা ভ্যালু দিয়ে দিতে হবে, কারণ ইনিটের মধ্যে এই দুইটা ভ্যালু আছে, দুইটা ভেরিয়েবল আছে। এই দুইটা ভেরিয়েবল যদি আছে, তাদের খাদ্য, তাদের খাবার দিতে হবে। সেই খাবারটা হচ্ছে আমি দিলাম, নামের জায়গায় একটা নাম দিলাম, এইজের জায়গায় একটা এজ দিলাম। সাথে সাথে P1 বলে একটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি হয়ে গেল, আর P1 এর অটোমেটিক ডেটা মেম্বার হয়ে গেল P1.name আর P1.age, এবং তাদের P1.name এর ভ্যালু অটোমেটিক কি হয়ে যাবে, এই যে পাঠক, আর P1.age এর নাম হয়ে যাবে, ভ্যালু হয়ে যাবে 50। তাইলে এই সিস্টেমে ক্লাস তৈরি করার সুবিধাটা কি? এই সিস্টেমে ক্লাস তৈরি করার সুবিধা হচ্ছে, একটা সুবিধা যে ক্লাস তৈরি করতে হলে প্যারামিটার ভ্যালু লাগবে, এরকম যদি বাউন্ড থাকে, তাহলে এই সিস্টেমটা রাখতে পারি ইনিশিয়ালের মধ্যে। আর কি সুবিধা? আর সুবিধা হচ্ছে যে ক্লাস তৈরি করার সাথে সাথে ইউজার ক্লাসের ব্যবহার করুক আর না করুক, একটা ভ্যালু তৈরি হয়ে যাবে। সেরকম যদি আমাদের কোনো বিজনেস থাকে, জব থাকে, জব নেচার এরকম হয়, তাহলে আমরা এরকম ইনিটের মধ্যে ভেরিয়েবল গুলো রাখবো। তো ইনিটটা কি? ইনিট হচ্ছে এমন একটা ফাংশন, যে ফাংশন ক্লাস থেকে অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে তৈরি হয়ে যায়, রান হয়ে যায় অটোমেটিক। সো init function which is always executed when class is being initiated, যখন ক্লাস তৈরি হয় তখন এটাও তো রান হয়ে যায়। This type of function is also called constructor। ঠিক আছে, আমরা কনস্ট্রাক্টরের আগে দেখে আসছিলাম না, আমরা বুঝলাম। তাহলে এরকম ফাংশনটাকে, এরকম ফাংশন যেটা অটোমেটিক রান হয়, সেই রকম ফাংশন বলা হয় কনস্ট্রাক্টর। ওকে, চলো আমরা, দিস ইজ এন এক্সাম্পল অফ প্রিভিয়াস প্রোগ্রাম। এখানে এখানে একটু পার্থক্য কি, একটু আপনারা একটু দেখেন তো। এই জায়গায় ইনিশিয়াল ভ্যালু আছে, কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর নামের জায়গায় নাম যাবে, এজের জায়গায় এজ যাবে, তাইলে বোঝা যাচ্ছে এই ক্লাসটা যখন অবজেক্ট তৈরি করতে যাব তখন ভ্যালু আগেই দিয়ে দিতে হবে। ওকে, দিলাম পারসন, ক্লাসের নাম পারসন, পাটোয়ারি আর 50 দিয়ে দিলাম P1। কিন্তু এখানে শুধু কনস্ট্রাক্টরই নাই, এখানে অলরেডি আরো একটা ফাংশন আছে। তো what is the lesson? Lesson is you can enrich your class by using not only constructor function, also a lot of program, a lot of sub function also. তো আরো অনেক ফাংশন আপনি রাখতে পারেন, তা আপনার প্রয়োজনে অনেক ক্যালকুলেশন করে রাখতে পারেন। তো কাজেই ওই ক্যালকুলেশন গুলো আমাদের কি হবে, অবজেক্ট তৈরি করার সাথে সাথে ওগুলি আমি পেয়ে গেলাম খুব সহজে। এই জন্যই তো ক্লাস খুব কাজের, এই জন্য প্রোগ্রাম ছোট হয়ে যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো এই জন্যই লাগে, যে এই প্রোগ্রামিং এর মধ্যে এরকম অবজেক্ট, এরকম ক্লাস আর অবজেক্টের কাজ আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড। আর অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ, প্রোগ্রাম যদি আপনি লেখেন, প্রোগ্রামিং করেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেন,
নিঃসন্দেহে আপনার প্রোগ্রামিং হয়ে যাবে অনেক বেশি সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত এবং অনেক কম সময় লাগে। এটা যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর মোরওভার আমাদের পাইথন তো আরো অনেক সময় কম লাগে। হ্যাঁ, জাস্ট এটার স্ট্রাকচার। ওকে, এখন দেখেন এখানে কল করলাম, এখন P1 মাই ফাংশন অলরেডি তৈরি হয়ে গেছে। যেহেতু আমি এটা কল করলে এটা আর কি হ্যালো মাই নেম ইজ। ওকে, আমরা ফাংশন ওভারলোডিং কি, ফাংশন এটা জানবো, আর ইনস্ট্যান্স ভেরিয়েবল কি মনে আছে? আস্কিং। ক্লাসের ভিতরে যে ফাংশনটা থাকে তার ভিতরে যে ভেরিয়েবল থাকে, ওকে, এটাকে বলে ইনস্ট্যান্স। আর বাইরে থাকলে সরি ক্লাসের ডেটা ভেরিয়েবল মেম্বার। ডেটা মেম্বার। ওকে, ফাংশন ওভারলোডিংটা কি কেউ কি আমাকে বলতে পারেন? কেউ কারো ক্লাস সম্পর্কে এখানে পড়া আছে আগে? আমি মনে করি সবারই পড়া, অনেকেরই পড়া আছে। কার পড়া আছে বলুন তো? জি স্যার, আমি বলতে পারবো। ফাংশন ওভারলোডিংটা কি? স্যার, সেম সিগনেচার এন্ড প্যারামিটার হবে, একই নাম এবং তার হচ্ছে যে ইসের ভেরিয়েবল পাস করব যে সেগুলো সেম হইতে হবে। সেম হইলে কি হবে? সরি স্যার, সেম হইলে প্রবলেম হবে না? ইসের এই প্যারামিটার ভিন্ন হবে স্যার। মেথড সিগনেচার সেম হবে বাট প্যারামিটার ভিন্ন। যেমন স্যার, যদি আমরা 2 ডিজিটের জন্য এর ফাংশন লিখি সাম এ বি, আমরা 3 ডিজিট সাম করার জন্য আরেকটা লিখতে পারি সাম এ বি সি। হ্যাঁ, প্যারামিটার যখন ভিন্ন হবে, প্যারামিটার যখন ভিন্ন হবে তো বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে। আর প্যারামিটার মানে আর্গুমেন্টস, হ্যাঁ, আর্গুমেন্টস। চেঞ্জ হয়ে যাবে, তখন ফাংশনের বিহেভিয়ারও চেঞ্জ হবে। ওকে, চলেন আমরা একটু দেখবো একটু পরে ইনহেরিটেন্স কি। এখন এটা একটু জানবো। এখানে অনেকগুলি ব্যাখ্যা আছে, সবগুলি সম্পর্কে একটু জেনে নেই আমরা। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স হচ্ছে যে আমি ইনহেরিট করছি আমার বাবা থেকে, আমার বাবা ইনহেরিট করছে আমার দাদা থেকে। তার মানে কারো কাছ থেকে কারোটা জন্ম নিলেই আমরা বলবো যে জন্ম নিচ্ছে, তৈরি হয়েছে পরে আরেকজনের কাছ থেকে, তাকে বলা হবে, যে পরে হয়েছে তাকে বলা হয় ইনহেরিটেড হয়েছে, আর যে কিনা জন্ম দিছে তাকে বলা হয় ইনহেরিটেন্স করছে। ঠিক আছে? এখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ক্লাস থেকে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় ইনহেরিটেন্স। কাজটাকে বলা হয় ইনহেরিটেন্স, আর যে তৈরি করা হয় তাকে বলা হয় ইনহেরিটেড হয়েছে। এখন যে কিনা এক ফাংশন থেকে আরেক ফাংশন তৈরি হয়, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস যখন তৈরি হয়, পরে যে তৈরি হয় তার মধ্যে কি বিবেক বুদ্ধি বেশি থাকে, মানে প্রপার্টি বেশি থাকে বেশিরভাগ। ওকে, ইনস্ট্যান্স কি আমরা তো জানি। ইনস্ট্যান্স হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, আর একটা ফাংশন থেকে, একটা ক্লাস থেকে যখন একটা অবজেক্ট তৈরি হয় তখন আমরা বলি অবজেক্টটা হচ্ছে ওই ক্লাসের ইনস্ট্যান্স। ঠিক আছে? ওকে, ইনস্ট্যান্সিয়েশন মানে কর্মটাকে বলা হয় ইনস্ট্যান্সিয়েশন। ওকে, মেথড তো বুঝছি। মেথডটা হচ্ছে একটা ফাংশনের ভিতরে যে একটা ক্লাসের ভিতরে যে ফাংশনটা থাকে সেই ফাংশনটাকে বলা হয় মেথড। আর এখানে P1 কে বলে আমরা কি, P1 কে বলি অবজেক্ট, অন্য ভাষায় বলি দিস ইজ এ ইনস্ট্যান্স অফ পারসন ক্লাস। পারসন ক্লাসের এটা একটা ইনস্ট্যান্স। ওকে, অবজেক্ট। ওকে, অবজেক্ট দেখলাম P1, এখানে অবজেক্ট, কখনো এটাকে ইনস্ট্যান্স বলা হয়। আর অপারেটর ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং দেখছি, আবার অপারেটর ওভারলোডিং। হ্যাঁ, more than one function to a particular operator, তাইলে এটাকে বলা হয় অপারেটর ওভারলোডিং। আমরা একটু পরে দেখব। ওকে, চলেন। ইনহেরিটেন্স, পাইথনে ইনহেরিটেন্স কত ধরনের আছে? পাইথনে ইনহেরিটেন্স অনেক ধরনের আছে। তার মধ্যে একটা হচ্ছে, একটাকে বলা হয় অন্যান্য প্রোগ্রামিং এর মতোই। আমরা কত ধরনের আছে সেটা দেখার জন্য আমরা একটু দেখি ইনহেরিটেন্স। ওকে, এখানে নামগুলি লেখা উচিত ছিল, কোথায় লেখা হয়নি। ওকে, ইনহেরিটেন্স আছে।
এই স্লাইডটা ওখানে যাবে। হ্যাঁ, এই স্লাইডটা ওখানে নিয়ে যাই এখন, পরে আর মনে থাকে। হ্যাঁ। ওকে, টাইপস অফ ইনহেরিটেন্স। টাইপস অফ ইনহেরিটেন্স, কত ধরনের ইনহেরিটেন্স আছে? ইনহেরিটেন্স একটু আগে বলছিলাম যে একটা ফাংশন থেকে, একটা ক্লাস থেকে, যখন এখানে পার্সন ক্লাস থেকে যদি আমরা আরেকটা ক্লাস তৈরি করি, তাইলে বলা হবে যে পার্সন ক্লাস থেকে ক্লাস তৈরি হয়েছে, যে আরেকটা যে নতুন ক্লাসটা তৈরি হয়েছে সেই নতুন ক্লাসটা ইনহেরিটেড হয়েছে কার কাছ থেকে? পার্সন থেকে। আমরা একটু দেখি তো এখানে ইনহেরিটেন্স, এই কাজটাকে বলা হয় ইনহেরিটেন্স, আর যে তৈরি হয় তাকে ইনহেরিটেড হয়েছে। সে সিঙ্গেল, মাল্টিপল, মাল্টি লেভেল এবং কমার্শিয়াল, অনেক ধরনের হায়ারার্কিক্যাল অনেক ধরনের ইনহেরিটেন্স আছে। সিঙ্গেল ইনহেরিটেন্সটা একটু দেখি। ওকে, মনে করি আমরা ডিটাচ Power on. স্যার আপনি সবাইকে একটু মিউট করে দেন, ভালো হয়। এইভাবে না? ওকে, এখন আসেন ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি? একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি হইলে, যেমন ধরেন শেপ একটা যদি ক্লাস হয়, আমি যদি শেপের মধ্যে আরেকটু কন্ডিশন যোগ করে দেয়, তাহলে এটা হইতে পারে ট্রায়াঙ্গেল, 3 পায়ের যে 3 বাহুর যে ট্রায়াঙ্গেল। শেপে যদি আরেকটা কন্ডিশন যোগ করি 4 বাহু, তাহলে শেপটা হয়ে যায় কোয়াড্রিল্যাটারাল। তো ট্রায়াঙ্গেলকে যদি আরেকটা কন্ডিশন যোগ করে দেই, সেটা হয়ে যায় একটা কোণ যদি সমকোণ হয়, তাহলে এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। তার মানে বৈশিষ্ট্য যদি নতুন নতুন যোগ করি, তাহলে শেপটা হয়ে যায় ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হয়ে যায় রাইট অ্যাঙ্গেল। এখানে বলতে পারি আমরা যে ইনহেরিটেড হয়েছে একটা থেকে আরেকটা। ট্রায়াঙ্গেলটা কার কাছ থেকে ইনহেরিটেড হয়েছে? শেপ থেকে। আর রাইট অ্যাঙ্গেলটা কার কাছ থেকে ইনহেরিটেড হয়েছে? ট্রায়াঙ্গেল থেকে। আমরা যদি এক্সাম্পল দেখি, এখানে আবার এরকম একটু বাড়তি বাড়তি বৈশিষ্ট্য যোগ হইলে এটাকে বলা ইনহেরিটেড। এখন আমি যদি ধরি প্যারেন্ট, একটু ভালো করে, এখানে একই প্রোগ্রাম, এখানে জাস্ট এটা এখানে রান অবস্থা, এটা হলো। এখানে যদি আমরা একটু দেখি যে ক্লাসটা প্যারেন্ট একটা ক্লাস, যাকে এটার একটা ইনিট ফাংশন আছে। ইনিট ফাংশনটাকে জানি কি বলা হয়? কনস্ট্রাক্টর। হ্যাঁ, এখন ইনিট ফাংশন আছে যেটা অটোমেটিক তৈরি হয়ে যাবে, আর এই প্যারেন্ট ফাংশনটাকে কল করতে হলে নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে কল করতে হবে। এখন আসেন প্যারেন্ট ফাংশন ক্লাস থেকে, ক্লাসের মধ্যে একটা ডেটা মেথড, একটা মেথড আছে, সেই মেথডের নাম হচ্ছে প্রিন্ট নেম। তার মানে প্রিন্ট নেম প্রিন্ট করবে সে ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে বোঝা যাচ্ছে যে প্যারেন্ট ক্লাসটাই পরিপূর্ণ ছিল, যার নামে যেখানে ভ্যালু দিয়ে কল করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম, এবং ওই ভ্যালু ফার্স্ট নেম লাস্ট নেম প্রিন্টও করা যাবে। কিন্তু এই প্যারেন্ট ক্লাস থেকে যদি আমি আরেকটা ক্লাস বানাই, চাইল্ড ক্লাস, তাহলে ব্র্যাকেটে যদি প্যারেন্ট আরেকটা ক্লাসের নাম লিখে রাখি, তাহলে বোঝা গেল যে প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস বানানো হচ্ছে বাড়তি বৈশিষ্ট্য অ্যাড করে। বাড়তি বৈশিষ্ট্য কি? আরেকটা বাড়তি ফাংশন, আরেকটা বাড়তি মেথড। তাহলে চাইল্ড একটা ক্লাস, যেটার মধ্যে প্যারেন্ট ক্লাসের সবগুলি কাজই থাকবে, সবগুলি ফাংশনই থাকবে, সবগুলি মেথডই থাকবে, প্লাস এই মেথডটা থাকবে। তাইলে আমার আর প্যারেন্টের দরকার কি? আমি এখন ক্লাসই তো, চাইল্ডটাই তো ইউজ করতে পারি। তাইলে এখন চাইল্ড যদি আমি কল করি, তাহলে দেখেন দুইটা ভ্যালু দিয়ে কল করতেই হবে, কারণ এখন ইনিট ফাংশনটা চাইল্ডের অন্তর্ভুক্ত। তাইলে কল করলাম, আমি ইচ্ছা করলে প্রিন্ট নেম মানে প্যারেন্টের প্রিন্ট নেম ফাংশনটাকে ইউজ করলাম, ফাংশন বলি আমি বোঝার জন্য, অবজেক্টটাকে মেথডটাকে ইউজ করলাম। এমনকি চাইল্ডের আন্ডারে যেহেতু
একটা মেথড আছে সেকেন্ডটাকে ইউজ করলাম। আমি এই প্রোগ্রামটা এখানে রান করে দেখিয়েছি, সবগুলি কাজ করছে সুন্দরভাবে। আমাদের লেসনটা কি এখান থেকে? আমাদের লেসন হচ্ছে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি করা যায়। যদি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি করতে হয়, তাহলে ওই ক্লাসের ব্র্যাকেটের ভিতরে ওই মাদার ক্লাসের নামটা লিখতে হয়। মাদার ক্লাসের নামটা লিখলে মাদার ক্লাসের যত ফাংশন ডাটা মেম্বার আছে সবই এই ক্লাসের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা কখন আমরা করি? আমি একটা বাস্তব উদাহরণ দিই। এখানে তো একটা বাস্তব উদাহরণ প্যারেন্ট এবং চাইল্ড। একটা বাস্তব উদাহরণ দিই যে আমরা একটা ব্যাংকের কাছে কাস্টমার কিন্তু সবাই, ওই ব্যাংকের যে চিফ এক্সিকিউটিভ সেও কিন্তু একজন কাস্টমার। তাইলে কাস্টমারের উপরে আসলে সবাই হচ্ছে হিউম্যান বিইং, মানুষ, পার্সন। তাহলে আমি যদি পার্সন বলে একটা ক্লাস রাখি আর সে যদি ব্যাংকে চাকরি করে তাহলে সে হবে ব্যাংকার, আরেকটা ক্লাস। তাহলে ব্যাংকার ক্লাসটা ইনহেরিট হবে কার কাছ থেকে? পার্সন থেকে। কারণ একজন ব্যাংকারের পার্সনের সব বৈশিষ্ট্য থাকতেই হবে, প্লাস তার জব নেচার হইতে হবে ব্যাংকে। আর সে যদি কোনো নির্দিষ্ট ব্যাংকে কাজ করে তাহলে সে আরেকটা ক্লাস হবে। তাহলে আরেকটা ক্লাস কার থেকে ইনহেরিট হবে? ব্যাংকার থেকে ইনহেরিট হবে। আবার দেখেন কাস্টমার, কাস্টমার কিন্তু একজন পার্সন। তাহলে কাস্টমারটা কার 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 বৈশিষ্ট্য সবগুলি থাকবে? একজন পার্সনের সব বৈশিষ্ট্য একজন কাস্টমার। প্লাস তার আরেকটা বাড়তি বৈশিষ্ট্য হচ্ছে তার অ্যাকাউন্ট ব্যাংকে থাকবে, সে হচ্ছে কাস্টমার। তাহলে দেখেন একজন কাস্টমার থেকেও একজন এমপ্লয়ি তৈরি হইতে পারে। কিরকম? সবাই কাস্টমার। আর এমপ্লয়ির বাড়তি বৈশিষ্ট্য কি? এমপ্লয়ির বাড়তি বৈশিষ্ট্য সে ওই ব্যাংকে জব করে। তাহলে এইভাবে একটু বাড়তি বৈশিষ্ট্য যোগ করলে যেরকম এখানে শেপটা হয়ে যায় ট্রায়াঙ্গেল, এটা মনে করেন পার্সন, পার্সনটা হয়ে যায় ট্রায়াঙ্গেল, মানে মনে করেন এটা হচ্ছে কাস্টমার, কাস্টমারটা হয়ে যায় এমপ্লয়ি। একটু বাড়তি যোগ করলে, বৈশিষ্ট্য যোগ করলে, তাহলে আমাকে যদি আমি ইনহেরিট না করতাম তাহলে পার্সন ডিক্লেয়ার করতে যেরকম আমাকে আমাকে এই দুইটা ফাংশন ডিক্লেয়ার করতে হইতো, প্লাস এই আবার চাইল্ড ডিক্লেয়ার করতে এই দুইটা ফাংশন লিখে এই তৃতীয় ফাংশনটা লিখতে হইতো। তো আমার এই লেখালেখির কাজটা কমে যায় আমি যদি চাইল্ডকে প্যারেন্ট থেকে ইনহেরিট করি। তাহলে এই ধরনের ইনহেরিটেন্সের নাম হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। কারণ যেই চাইল্ডটা, যেই ক্লাসটা একজনের কাছ থেকেই উৎপন্ন হয়ে আসছে তাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স পরে দেখব মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্সটা কিরকম? ওকে, সিঙ্গেল মাল্টিপল এগুলি তো ওই জায়গায় যাওয়া উচিত ছিল। আচ্ছা, আমি পরে নিয়ে নিব মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্সটা কিরকম? যখন একটা ক্লাস অনেক তার রিলেশন থাকে অনেকগুলি ক্লাসের সাথে। যেমন ধরেন এখানে ক্লাস হচ্ছে প্যারেন্ট। এখন প্যারেন্টের মাত্র একটা ফাংশন আছে। এখন আমি যদি প্যারেন্ট টু দিয়ে আরেকটা ক্লাস হয়, কিন্তু চাইল্ড ক্লাসটা এখানে ফাদার মাদার লিখলে ভালো হতো না? চাইল্ড ক্লাসটা যদি হয় প্যারেন্ট এবং প্যারেন্ট টু, আমি এখনই লিখে রাখি তাহলে তো খুব ভালো হয়। তাহলে এটা হবে ফাদার ক্লাস, মনে করি এটা হচ্ছে মাদার, আর চাইল্ড তৈরি হবে ফাদার এন্ড মাদার, দুইজনের বৈশিষ্ট্য দিয়ে। তাইলে দেখেন এখানে চাইল্ড ফাংশনটা আমাদের ইনহেরিট করলো দুইটা ফাংশন থেকে, চাইল্ড ক্লাসটা দুইটা ক্লাস থেকে ইনহেরিট করলো। এখন চাইল্ড ক্লাসের ফাংশন কে? ফাংশন 1, ফাংশন 2 অলসো, এন্ড ফাংশন 3 তো তার নিজেরই ফাংশন। তাহলে তিনটা মেথডেরই মালিক হচ্ছে চাইল্ড ক্লাস।
এখন আমি চাইল্ডের মতো করে যদি ওবি একটা অবজেক্ট তৈরি করি, একটা প্রোটোটাইপ তৈরি করি, একটা ইনস্ট্যান্স তৈরি করি, তাহলে এই ইনস্ট্যান্সের ফাংশন মেথড থাকবে ফাংশন 1, এই ইনস্ট্যান্স বা অবজেক্টের মেথড ফাংশন 2, এই অবজেক্টের মেথড ফাংশন 3, তিনটে। এটাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স। এখন আসেন মাল্টিপল ইনহেরিটেন্স না হয়ে আরেকটার নাম হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মানে বিভিন্ন লেভেলে ইনহেরিটেন্স আছে। একটু আগে ছিল ফাদার এক জায়গায় মা এক জায়গায়, ফাদার মাদার থেকে চাইল্ড হয়েছে, কিন্তু মাল্টি লেভেল হচ্ছে তা না। মাল্টি লেভেল হচ্ছে দেখেন প্যারেন্ট থেকে চাইল্ড হয়েছে, চাইল্ডটা কি ধরনের ইনহেরিটেড হয়েছে? সিঙ্গেল, কারণ সে একজনের কাছ থেকে ইনহেরিটেড হয়েছে। কিন্তু চাইল্ড থেকে যদি ইনহেরিটেড হয় তাহলে চাইল্ড টুর বন্ধনটা কি? এখানে প্যারেন্ট চাইল্ড, এখানে চাইল্ড টু না দিয়ে আমি দিব নাতি। গ্র্যান্ডসন। তাহলে গ্র্যান্ডসনটা যদি চাইল্ড থেকে হয়, হ্যাঁ, তাইলে কি হলো? গ্র্যান্ডসনটা কার কার কাছ থেকে ইনহেরিট হয়েছে? দেখেন গ্র্যান্ডসনটা চাইল্ড থেকে ইনহেরিট হয়েছে, চাইল্ড আবার প্যারেন্ট থেকে ইনহেরিট হয়েছে, একটা সিরিজ। মানে এ হচ্ছে থার্ড প্রজন্মের মানুষ। তাহলে এরকম যদি থার্ড প্রজন্মের মানুষ হয় এটাকে বলা হয়, এরকম অনেক প্রজন্মের যখন মানুষ হয় দুইয়ের অধিক, তখন এটাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওকে, এবার আসেন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। যখন প্যারেন্ট থেকে চাইল্ড হয় এবং চাইল্ড থেকে একটা ছেলে হইলো, এটা চাইল্ড 1 দেই, আবার থাক যা ছিল তাই, আবার এখানে চেঞ্জ করতে হবে। প্যারেন্ট থেকে চাইল্ড দিলাম, ইনহেরিটেড হইলো, ওই প্যারেন্ট থেকে আবার আরেকটা চাইল্ড হইলো। তাইলে এখন দেখেন এটা হইলো কি, এই চাইল্ড থেকে আবার যদি ইনহেরিটেড হয়, আবার এই চাইল্ড 2 থেকে যদি আবার ইনহেরিটেড হয়, তাইলে এটাকে বলে হায়ারার্কিক্যাল। কেমন হায়ারার্কিক্যাল আমি একটু বুঝাই বলি। মনে করেন আপনার দাদার বাপ চাচা হচ্ছে কয়েকজন, একজনের কথাই বলি, সেটা হচ্ছে আপনার বাবা। তাহলে আপনার বাবা থেকে আপনার বাবা, আচ্ছা আপনার বাবা থেকে আপনার চাচা হইছে, সরি আপনার দাদা থেকে আপনার চাচা হইছে। তাইলে দেখেন আপনার বাবা এবং আপনার চাচা দুইজনেরই দাদার বৈশিষ্ট্য আছে। তো দুইজনেরই দাদার বৈশিষ্ট্য। এখন আছেন আপনার ভিতরে কার বৈশিষ্ট্য আছে? আপনার ভিতরে আছে আপনার বাপের এবং আপনার দাদার। আবার আপনার চাচাতো ভাইয়ের মধ্যে আপনার চাচার এবং আপনার দাদার। তাইলে এখানের মধ্যে একটা হায়ারার্কি আছে। তাইলে একটা হায়ারার্কি বের হয়ে গেছে আপনার দাদা, আপনার বাপ, আপনি। আরেকটা হায়ারার্কি হচ্ছে আপনার দাদা, আপনার চাচা, আপনার চাচাতো। তাইলে এই তিনটা এইভাবে এগোবে, একটা ডেন্ডোগ্রাম হয়ে যাবে। তখন এই রকমের যদি ইনহেরিটেড হয় আপনার ক্লাস, প্রোগ্রামিং এর মধ্যে আপনার ক্লাস, তাইলে এই ধরনের ইনহেরিটেন্স কে বলা হয় হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ওকে ওকে, চলেন আমরা এবার হাইব্রিড ইনহেরিটেন্স সম্পর্কে জানি। হাইব্রিডটা কিরকম? একটু আগে দেখলাম হায়ারার্কিক্যাল, বংশগতির মতো, আর এর আগেরটা দেখলাম জাস্ট বাপ চাচা দাদা, মানে নাতি, দাদা বাপ নাতি। কিন্তু এখন এখানে হাইব্রিডটা কি? হাইব্রিডটা হচ্ছে দেখেন প্যারেন্ট থেকে একটা বাচ্চা হইছে, ওই প্যারেন্ট থেকে আরেকটা বাচ্চা হইছে। এখন যদি এই দুই বাচ্চা থেকে যদি আবার একটা বাচ্চা হয়, তাইলে কি হয়ে গেল? এইরকম যদি হয় তাইলে এই রকমের, এটাকে বলা হাইব্রিড।
এরকম তো হয় না, এরা তো তাইলে ভাই ভাই বোন বা ভাইটাই। এখান থেকে তো আমি আর বাচ্চার উদাহরণ দিতে পারলাম না, কিন্তু বাস্তবে তো প্রোগ্রামিং এর মধ্যে এটা হতে পারে যে ওদের দুইজন থেকে যে ভাই বোন হয়েছে সেই ভাই বোন থেকে আবার আরেকটা ফাংশন তৈরি। তাহলে এই ধরনের ইনহেরিটেন্স কে বলা হয় হাইব্রিড ইনহেরিটেন্স। ওকে, আমরা এখানে এখানে জানলাম বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স। আমরা একটু এই বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স কে আমি কপি করে নিয়ে যাই। পাইথন ইনহেরিটেন্স, ওকে। এবার আসি, আমরা পাইথনের ইনহেরিটেন্স দেখলাম। এবার হচ্ছে ওভাররাইডিং মেথড। ইনহেরিটেন্স এর মধ্যে কিছু ঝামেলা আছে। ইনহেরিটেন্স এর মধ্যে ঝামেলা হচ্ছে, আমি এটাকে একটু বড় করার জন্য রান করে দেই। ইনহেরিটেন্স এর মধ্যে কিছু ঝামেলা মাঝে মাঝে অ্যারাইজ করে। আপনি খেয়াল করেন, এখানে একটা ফাদার একটা ক্লাস, চাইল্ড একটা ক্লাস, যেটা ফাদার থেকে আসছে। মাঝে মাঝে এরকম হইতে পারে কোনো মেথড দুই ক্লাসেই আছে। দেখেন একই না, কোন মেথড যদি দুই ক্লাসে থাকে তাইলে কোনটা কাজ করবে? চাইল্ডের ক্ষেত্রে কোনটা কাজ করবে? চাইল্ডের নিজেরটা কাজ করবে, হ্যাঁ, আগেরটা বাদ হয়ে যাবে। তাইলে ওভাররাইডিং মেথড যদি হয় তাইলে প্রেফারেন্স পাবে নিজের। ওকে, এখন আসেন আমরা যদি ওভাররাইডিং মেথডে তো গেলাম, আমাদের পড়াও শেষ হইল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং,